সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনাদের সবাই জানেন যে আমরা সব সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোলাজেন। আর এই কোলাজেন নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ এনটিভিকে। ত্বকের যত্নের জন্য কোলাজেন কেন এত বেশি জনপ্রিয়? আসলে কোলাজেন এটি শুধু বিউটি বুস্টিং কম্পোনেন্ট না, এটি আমাদের ওভারঅল হেলথের জন্য একটি স্টার ইনগ্রেডিয়েন্ট। এবং সেটি কিন্তু এখন না, সেই অ্যানশিয়েন্ট রুটে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনগুলো আছে, সেখানে বোন হেলথ, স্কিন হেলথ, বিউটি এগুলোর জন্য না বোন ব্রথ ইউজ করা হতো এবং থিক জেলাটিন স্যুপ ব্যবহার করা হতো। এটি হলো কোলাজেন। এটি তাদের স্কিন হেলথ সব কিছুর জন্য একটা গুডনেস হিসেবে কাজ করত। এর পরবর্তীতে কোলাজেন বিভিন্ন ফুডের মধ্যে প্রিজারভেটিভ হিসাবে, অ্যাডিটিভ হিসাবে অ্যাড হওয়া শুরু হলো। এরপরে আমাদের বিভিন্ন সার্জিক্যাল ফর্মে অ্যাড করা হচ্ছে, হ্যাঁ, এবং বিভিন্ন সার্জিক্যাল উন্ড হিলিংয়ে এটা ক্লিনিক্যাল মেডিসিনের একটা জায়গা নিল, ফার্মাসিউটিক্যালে আসলো। পরবর্তীতে এটি ডার্মাল ফিলার হিসেবে ব্যবহার করা হলো এবং বোভাইন কোলাজেন অ্যানিম্যাল সোর্স বা ফিশ সোর্স থেকে। এবং পরবর্তীতে 2010-এর দিকে জাপানে এবং কোরিয়াতে এটি একটা স্লোগান শুরু হলো যে বিউটি ফ্রম উইদিন, মানে কোলাজেন ড্রিঙ্ক বা সাপ্লিমেন্টের মাধ্যমে তারা অ্যান্টি এইজিং, স্কিন গ্লোয়িং এর একটা রুট বা সোর্স ভাবা শুরু করলো। কিন্তু তখন যারা এগুলো ব্যবহার করতে দেখলো, যে দেখা গেলো কি 30 থেকে 50 ইয়ার্স যাদের মেয়েদের মধ্যে তাদের যাদের ইন্টারনাল অন্যান্য ইস্যু যেমন জয়েন্ট পেইন, জয়েন্ট স্টিফনেস এগুলো ইমপ্রুভ হতে শুরু করলো। তখন এটি ওয়েলনেসের জায়গা করে নিল। সেই এশিয়ান রুটে ছিল যে কোলাজেন একটা লংজিভিটির জন্য ব্যবহার হতো, সেই তো আবার একইভাবে ঘুরে ফিরে আসলো। আর অ্যাসথেটিক ডার্মাটোলজিতে আমরা কিন্তু যে কোনো কিছুর কোর গোল কি থাকে, যে কোনো ট্রিটমেন্টের কোলাজেনকে বুস্ট করা, সেজন্য এখন আমরা এটাকে এভাবে মার্চ করি ওয়েলনেসের সাথে। কোলাজেন বুস্ট শুধু না, কোলাজেনকে প্রিজার্ভ করা, স্টোর করা এবং কোলাজেন যে স্ট্রাকচারাল ড্যামেজ হয় সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। পেশেন্ট ডার্মাটোলজিস্টের কাছে যেয়ে কিন্তু তারা বলে থাকে যে আমি কিভাবে কোন ফর্মে ট্রিটমেন্ট করলে বা কোন ধরনের মেডিসিন খেলে আমার কোলাজেন ফর্মেশনটাকে আমি অ্যাক্টিভ করতে পারবো। সেক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কি থাকে? কোলাজেনটাকে যেমন জনপ্রিয়তার সাথে সাথে এটা কিন্তু অনেক মিথ তৈরি হয়েছে। আগে আমি একটু বলতে চাই যে কোলাজেন কি। কোলাজেন এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন বা মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্রোটিন। আমাদের বডির 30% প্রোটিনই হচ্ছে কোলাজেন এবং স্কিনের যে ড্রাই ওয়েট, মানে বাকিটা তো ওয়েট মানে পানি, ড্রাই ওয়েটের 70%ই হচ্ছে কোলাজেন। আচ্ছা, এখন এই কোলাজেন আমাদের স্কিনে আছে, বোনস জয়েন্টে আছে, কার্টিলেজে আছে, আমাদের গাট লাইনেও আছে। আর কোলাজেন 20 বছর পর্যন্ত পিকে থাকে, তারপরে না 1% করে কমতে থাকে প্রতি বছরে। এখন প্রথম 5 বছরে 1% করে কমলেও পরবর্তী ডিকেইডগুলোতে কিন্তু ড্রাস্টিকভাবে কমতে থাকে, যেটা আমরা ইমাজিন করতে পারি না। এবং এর সাথে লাইফস্টাইল ফ্যাক্টরও থাকে আমাদের কোলাজেনের সাথে, এই জন্যই লাইফস্টাইলের এত বড় একটা ভূমিকা পালন করে। কোলাজেনের সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশনের অনেক গুরুত্বপূর্ণ একটা রিলেশন রয়েছে, সেটা আসলে কি কি? লাইফস্টাইলের টুলগুলো যদি আমরা বলি, এবং সেটি কিন্তু ওয়েলনেসের টুল পিলার আমরা বলে থাকি। প্রথমেই হচ্ছে যে কোলাজেন বুস্টিং ফুড, এবং এটা আমরা বলি যে ন্যাচারালি কোলাজেনকে বুস্ট করতে হলে ফুডের কোনো অপশন নেই। আর কোলাজেনকে যদি আমরা ব্যাংকের সাথে কম্পেয়ার করি, বলা হয় যে গুড হ্যাবিটের মাধ্যমে তুমি তোমার ব্যাংকে এটি বাড়িয়ে ফেলো, আর তুমি ব্যাড হ্যাবিটের মাধ্যমে এটিকে উইথড্র করতে ফেলো বা কমিয়ে ফেলতে পারো। এখন কোলাজেন বুস্টিং ফুডের মধ্যে প্রথমে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রথমেই চলে আসে সচরাচর ভিটামিন সি, কারণ এটা হচ্ছে কোলাজেনের কোফ্যাক্টর। সেটি যে কোনো ধরনের টক ফল বা গ্রিন লিফি ভেজিটেবলস। আচ্ছা, এরপরে আসে যে ভিটামিন এ, লাইকোপেন যুক্ত টমেটো, গাজর, ক্যারট। এরপরে অ্যান্টিঅক্সিডেন্টের পরে আসে যে খাবারগুলো, এটা হচ্ছে প্রোটিন লেথারেজ হাইপোথিসিস। সেটা হচ্ছে কি, আমরা যে কোনো খাবারের শুরুটা খাবো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট লিফি ভেজিটেবলস দিয়ে, এরপরে আমরা প্রোটিন, হেলদি ফ্যাট এবং তারপরে আমরা কমপ্লেক্স কার্বে যাব। তাহলে আমাদের কোলাজেন বিল্ড আপটা, রিবিল্ডিংটা হেল্পফুল হবে, সুবিধা হবে। এখন প্রোটিন রিচ খাবারগুলো কি? ফিশ,
মিট এবং আমরা এগ, যেটা হচ্ছে আমরা সহজে পেতে পারি, অর্থাৎ যেটাকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন বলে থাকি, উৎস বলে থাকি। এরপরে আসছে যে জিঙ্ক এবং কপারযুক্ত খাবার, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিডস এবং নাটস দিয়েও আমরা মানে এটাকে কমব্যাট করতে পারি। তো নাটস অ্যান্ড সিডস তো অ্যাভেলেবল, যে কোনো ধরনের বাদাম, যদি পিনাট অ্যালার্জি না থাকে সে পিনাট খেতে পারে, সানফ্লাওয়ার সিড আর আমাদের মিষ্টি কুমড়োর বীজ, এ ধরনের বীজগুলো কিন্তু অ্যাভেলেবল। এরপরে চিয়া সিড, তোকমা, এগুলোর মাধ্যমেও আমরা আমাদের কোলাজেনটাকে বাড়াতে পারি। এটি গেল ফুড। এরপরে আসছে রেস্ট। সেই রেস্ট একদিক দিয়ে যেমন ফিজিক্যাল রেস্ট, ঘুম, সেরকম কিন্তু ইমোশনাল মেন্টাল রেস্টও আছে। আচ্ছা, আপনার ভালো লাগার কাজগুলো, হবিগুলো করা, আপনি একটা হেলদি বাউন্ডারি সেট করলেন, এটাকে আমরা সোশ্যাল রেস্টও বলে থাকি। এবং বলা হয় আপনি যখন রেস্ট করবেন বা ঘুমাবেন তখন আপনার কোলাজেন রিজেনারেশনটা পিকে থাকবে। এরপরে আসছে এক্সারসাইজ। আমি যদি এক্সারসাইজ করি, এক্সারসাইজের মাধ্যমে মাসেল ডোপামিন হরমোন সিক্রেট করবে এবং আমাদের কোলাজেন রিবিল্ডে হেল্প হবে। আর এছাড়াও আমরা জানি যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের সার্কুলেশন বৃদ্ধি হয়, তখন নিউট্রিশনগুলো আমাদের পৌঁছে যায় সেলগুলোতে, তখন সেল মেটাবলিজম বাড়ে এবং সেই সাথে সেলগুলো যখন নিউট্রিয়েন্ট পায় তখন কিন্তু কোলাজেন বুস্ট আপ হয়। এগুলো গেল লাইফস্টাইল। আর লাইফস্টাইলের পরে আপনি একটু শুরুতে আমি মিথের কথা বলেছি যে কোনো কিছু যখন খুব জনপ্রিয় হয়ে যায় তখন তার মিথটাও তৈরি হয়ে যায়। তো মিথগুলোর মধ্যে প্রথম মিথ হচ্ছে কোলাজেন একাই সব কিছু করতে পারবে, মানে কোলাজেন হচ্ছে অ্যান্টি এজিং স্টপার একাই, কিন্তু আসলে তা না। কোলাজেনের সাথে প্রথম যেটা বলে, একটু আগে যেটা বললাম, লাইফস্টাইল। এরপরে ভাবে যে কি সকল ধরনের কোলাজেন সাপ্লিমেন্টই এক। আচ্ছা, এখন কিছু কিছু কোলাজেন জয়েন্ট পেইন্টে হেল্প করে, কিছু কিছু কোলাজেন স্কিনে হেল্প করে, তো সেক্ষেত্রে সেভাবে কোলাজেন। আবার অনেকে ভেগান কোলাজেন ভাবে, ভেগান কোলাজেন মানে কিন্তু ভেগান কোলাজেন না, ভেগান কোলাজেন বুস্টার। আর আরেকটি যেটি মিথ, যেটি হচ্ছে যে টপিক্যাল কোলাজেন। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে হয়েছিল কি বিভিন্ন প্রোডাক্টে কোলাজেন ব্যবহার করা হতো এবং এটার বায়োঅ্যাভেলেবিলিটি কম ছিল। আর কোলাজেনের মলিকুল এত বেশি লার্জ, এটি কিন্তু অ্যাবজর্পশন হয় না আমাদের স্কিনে, এটি জাস্ট সিম্পল একটা ময়শ্চারাইজার কাজ করে। আচ্ছা, সেক্ষেত্রে কোলাজেন বুস্ট আপ হয় না। এভাবে আমরা যদি সঠিক টাইপ কোলাজেন এবং কোলাজেনকে ব্লেন্ডেড ফর্মুলাতে আমরা ইনটেক করি ডক্টরের পরামর্শ অনুযায়ী, তাহলেই সেটি কার্যকর হবে, আমরা মিথগুলো থেকে ওভারকাম করতে পারবো। এই কারা কোলাজেন নিতে পারবে বা কি ফর্মে তাদের নিলে আসলে স্কিনের জন্য, সুস্থতার জন্য সেটি কার্যকর হতে পারে? কোলাজেন সাধারণত এমটি স্টোমাকে বা দুটো মিলের মাঝখানে, কারণ তখন আমাদের অ্যাসিডিটি ভালো থাকে, মানে আমাদের স্টোমাকটা অ্যাসিডিটি ফর্মে থাকে, কোলাজেনটা অ্যাবসর্পশন হয়। এবং কোলাজেনের যে ফর্মে আমরা ইনটেক করব হাইড্রোলাইজড ফর্মুলা, হাইড্রোলাইজড হলে এটি আমাদের অ্যাবসর্পশন হেল্প হয়। আর এখন কিন্তু সায়েন্টিফিক বেকিং এবং ব্লেন্ডেড ফর্মুলাতে আসছে কোলাজেন। আচ্ছা, কোলাজেনের সাথে ভিটামিন সি অ্যাড হচ্ছে, বিভিন্ন ফ্রুট এক্সট্রাক্ট অ্যাড হচ্ছে, যেমন মালবেরি এক্সট্রাক্ট হচ্ছে, বিভিন্ন ধরনের বেরি মিক্স হচ্ছে, বিটরুট এক্সট্রাক্ট হচ্ছে। আচ্ছা, এবং যাদের জয়েন্ট পেইন আছে তাদের জন্য গ্লুকোসামাইড হচ্ছে, সাথে এমএসএম, এগুলো অ্যাড হচ্ছে। তো এই টাইপ কোলাজেনগুলো কাস্টমাইজড, সেক্ষেত্রে একজন চিকিৎসক কিন্তু সেভাবে কাস্টমাইজ কোলাজেন পেশেন্টের বয়স, পেশেন্টের কনসার্ন অনুযায়ী দেওয়া হয়ে থাকে। আর কোলাজেনের উপকারিতা যদি আমরা বলি, স্কিনের আমরা জানি যে এটা স্কিনকে হাইড্রেটেড রাখে, প্ল্যাম্প করে, এর অভাবে আমাদের রিঙ্কেলগুলো দেখা দেয়, বলিরেখা দেখা দেয়, স্যাগিনেস আসে। আচ্ছা, আর 2019-এর একটি স্টাডিতে দেখা গেছে যে এটা একটা মেটা অ্যানালাইসিস, সেখানে মানে 4 থেকে 6 সপ্তাহ কোলাজেন স্টাডি করা হয়েছে, তখন অতটা ইমপ্রুভমেন্ট আসেনি, শুধু একটু হাইড্রেটেড হয়েছে স্কিন। কিন্তু 8 সপ্তাহ বা 12 সপ্তাহের পরে দেখা গেছে কি ডার্মাল ডেন্সিটি ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, তার মানে কোলাজেন আমরা শর্ট টাইম ইনটেক করতে পারবো না, আমাদেরকে যদি ইনটেক করতেই হয় একটা সময় ধরে। এবং এটি নেইল হেলথেও কাজ করে। সেটি কিভাবে? নেইলকে সাপোর্ট দেয়, আমাদের যে নেইল বেল্ট আছে, নেইল বেড থাকে, এটি স্ট্রাকচারকে সাপোর্ট দেয়, কারণ কোলাজেনটা একটু আঠালো পদার্থের মতো, এটি একটা আমাদের স্ট্রাকচারাল প্রোটিন এবং সাপোর্ট দেয়। আর কোলাজেনের অভাবে নেইল ব্রিটেল হয়ে যায়। সে কারণেই 2017-এর একটি স্টাডিতে দেখা গেছে, যেটা কসমেটিক ডার্মাটোলজি, যে যারা 8 মাস ধরে কোলাজেন ইনটেক করেছে তাদের নেইল ব্রিটেলনেসটা কমে গেছে। আচ্ছা, আর জয়েন্ট পেইনের কথা যদি বলি, 2008-এ অস্টিওআর্থাইটিস পেশেন্টের উপরে যে স্টাডি করে দেখা গেছে, একটা লং টার্ম কোলাজেন সাপোর্ট দিয়ে তাদের জয়েন্টের মোবিলিটি বেড়েছে, ফ্লেক্সিবিলিটি বেড়েছে এবং মাসেলের ইন্টিগ্রিটি বেড়েছে। অর্থাৎ কোলাজেন কিন্তু আমাদের বোনস, মাসেল সব কিছুর উপরে একটা চমৎকার ভূমিকা পালন করে। ম্যাম, কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে বা কার্ডিয়াক রিলেটেড প্রবলেম থাকে, তারা কি সবসময় কোলাজেন নিতে পারবে কিনা? কোলাজেনের যেহেতু সায়েন্টিফিক বেকিং ও ব্লেন্ডেড ফর্মুলাতে পাওয়া যায়, এখানে অ্যাবসর্পশনের জন্য ভিটামিন সি থাকে, কিন্তু অনেক সময় ফ্রুট এক্সট্রাক্ট দিয়েও কোলাজেন থাকে, তখন সকল ফ্রুক্টোজ কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য হেলদি হবে না। সেক্ষেত্রে যে ডিসিপ্লিনে আছেন তারা কি সে ধরনের কোলাজেনই তাদেরকে প্রেসক্রিপশন করে থাকেন। আবার কোলাজেনের জন্য একটা সময় আছে, মানে অল্প সময় যেমন কোলাজেন রেজাল্ট ওরিয়েন্টেড হয় না,
আবার অনেক লং টার্ম ধরে কোলাজেন আমরা দিই না। মনে করেন যে পেশেন্টের কনসার্ন অনুযায়ী 6 মাস ম্যাক্সিমাম 8 মাস আমরা কোলাজেন প্রেসক্রাইব করে থাকি। আর কোলাজেন 3 ধরনের, একটা হচ্ছে বোভাইন, একটি হচ্ছে ম্যারিন, আর একটি হচ্ছে ভেজিটেরিয়ান ভেগান কোলাজেন বুস্টার। তো ভেজিটেরিয়ান ভেগান কোলাজেন বুস্টার হচ্ছে এখানে অ্যামাইনো অ্যাসিড থাকে, কারণ কোলাজেন হচ্ছে বিল্ডিং ব্লক প্রোটিন। তো সেক্ষেত্রে এটি কোলাজেন এখানে থাকে না, কিন্তু এটা কোলাজেন সিনথেসিসে হেল্প করে। আর বোভিন কোলাজেন আসে হচ্ছে অ্যানিমাল সোর্স থেকে, আর মেরিন কোলাজেন এটি আসে ফিশ থেকে। আচ্ছা, এখন অনেকের যদি অ্যানিমেলের অ্যালার্জি থাকে তখন তো আমরা তাকে মেরিন কোলাজেন বলে থাকি, এবং কোলাজেনের সাথে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে আমরা সেগুলোর কোনোটি অ্যালার্জি হয় কিনা, পেশেন্টের জন্য অ্যালার্জির কারণ হয়ে যায় কিনা, সে কারণে আমরা সেগুলোর উপর স্টাডি করি, আমরা সেগুলোর উপরে অনেক রিসার্চ, কারণ কোলাজেন এখন শুধু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স না, এটি কিন্তু এখন রিসার্চ ডেটা এবং পরীক্ষিত। কোলাজেনের বিভিন্ন ধরনের টাইপ রয়েছে এবং সেটা আপনারা ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন ওয়াইজ আপনারা প্রেসক্রাইব করে থাকেন, এবং এটার সঙ্গে সাপ্লিমেন্ট থাকে, সেটাকে আমাদের ফুড সোর্স থেকে নেওয়া উচিত নাকি আসলে সাপ্লিমেন্ট ফর্মে আসলে গ্রহণ করা উচিত? ফুড সোর্স তো ন্যাচারাল সোর্স, কিন্তু এখন খাবারে যেরকম ভেজাল থাকে বা আমাদের সবকিছু প্রিজারভেটিভ অ্যাডিটিভ, আমরা কতটুকু প্রাকৃতিক খাবার খাচ্ছি, তো সেক্ষেত্রে এত বেশি প্রিজারভেটিভ এবং অ্যাডিটিভ থাকে যে সেটি আমাদের বডি নিউট্রিয়েন্টকে কভার করে না, তখনই কিন্তু আমরা ডক্টররা সাপ্লিমেন্ট দিয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে এটি অপব্যবহার হয়। আচ্ছা, মানে যেহেতু সাপ্লিমেন্ট অনেক সময় ড্রাগ স্টোরে আছে, ওভার দ্য কাউন্টারে আছে, আমাদের পেশেন্টরা দেখা যায় যে তারা নিজেরা গিয়ে পারচেস করছে, এবং অনেক সময় ডক্টররা ছাড়াও পেইন হলে পেইন কিলার খেয়ে নিত নিজের মতো। এখন সাপ্লিমেন্ট এত বেশি অ্যাভেলেবল যে, এবং কোনটা কতটুকু অথেন্টিক জানছে না, এবং নিজেদের মতো করে তারা কনজিউম করছে। এবং আমি সবসময় বলি যে অতিরিক্ত সাপ্লিমেন্টে কিন্তু আপনার লিভারে এটি ওভারবার্ডেন্ড হয়ে যায়, এবং তখন হাইপার ভিটামিনোসিস, হাইপার মিনারেলোসিসও হয়ে থাকে। ম্যাম, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন পেজ রয়েছে, সেখানে কিন্তু কোলাজেনের আমরা বিজ্ঞাপন দেখছি এবং সবাই সবার মতো করে কি কিনে সেটা কিন্তু খাচ্ছে। এই বিষয়ে আপনার মেসেজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কোনো কিছু যখনই জনপ্রিয় হয় তখনই সেটির অপব্যবহারও হয়, সেটার মিথ হয়ে যায়, এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কারণে কোলাজেন এখন একটা হাইপ বলতে পারি। আর সেক্ষেত্রে কোলাজেনের যে টাইপ আছে এবং কনসার্ন অনুযায়ী কোলাজেনটা ইনটেক করা উচিত, যেমন টাইপ 1 এবং 3 কোলাজেন আমাদের স্কিনে থাকে, টাইপ 2টা থাকে কার্টিলেজ এবং জয়েন্টে। আমরা যখন একজনের জয়েন্ট পেইনের জন্য কোলাজেনকে প্রেসক্রাইব করে থাকি তখন কিন্তু টাইপ 1 এবং 3 এবং এর সাথে MSM, গ্লুকোসিনামাইড এগুলো অ্যাড করে থাকি। এবং যারা স্কিনের জন্য, স্কিন গ্লোয়িং বা অ্যান্টি এইজিংয়ের জন্য কোলাজেনকে চায়, তখন কিন্তু আমরা টাইপ 1 এবং 3টাকে বলে থাকি, 2টাকে আমরা কম ফোকাস করে থাকি, এবং সেই সাথে আমরা বিভিন্ন ফ্রুট এক্সট্রাক্ট কাস্টমাইজ করে থাকি। এবং অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টদের আমাদের গোলই থাকে কোলাজেনকে বুস্ট করা, কোলাজেন সিনথেসিসটাকে বাড়ানো। সে কারণে কিন্তু আমরা অ্যাস্থেটিক ট্রিটমেন্টেও কোলাজেনটাকে ইনকর্পোরেট করেছি। সেটি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সেটি কখনো নিডলিংয়ের মাধ্যমে হয়, আবার নিডলিং ছাড়া বিভিন্ন ডিভাইস ওরিয়েন্টেড হয়। ম্যাম, কোলাজেন ট্রিটমেন্টগুলো বা প্রসিডিউরগুলোর নাম কি আসলে? আমাদের খুব জনপ্রিয় একটি ট্রিটমেন্ট হচ্ছে প্লাটিড রিচ প্লাজমা, PRP। এখানে থাকে গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার গ্রোথ ফ্যাক্টর, এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, যেটি কোলাজেন স্টিমুলেটে হেল্প করে এবং ইলাস্টিনেও বৃদ্ধিতে হেল্প করে। এরপরে আছে খুব পছন্দের আরেকটি ট্রিটমেন্ট এক্সোজোম থেরাপি। এখানে হচ্ছে টাইনি ভেসিকল থাকে, এক্সট্রা সেলুলার ভেসিকল, খুব ন্যানো সাইজ। এইগুলো করে কি যে জিনকে মেসেঞ্জারের মাধ্যমে কোলাজেনের এটিপিতে, আমাদের সেলে যে এটিপি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, সেটির এনার্জিটাকে বাড়িয়ে দেয় এবং কোলাজেন বুস্ট আপ করে। সব কিছু কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হচ্ছে। এরপর আরেকটি ট্রিটমেন্ট হচ্ছে মাইক্রোনিডলিং বা মেসোথেরাপি। এখানে কাস্টমাইজড ককটেইল থাকে, যেখানে থাকে অ্যামাইনো অ্যাসিড থাকে, যেখানে পেপটাইড থাকে। পেপটাইড কী করে? সিগন্যালের মাধ্যমে কোলাজেনকে বুস্ট করে। অ্যামাইনো অ্যাসিড এটি তো কোলাজেনের বিল্ডিং ব্লক। এরপরে আছে যে ভাইটামিন সি হচ্ছে আমরা জানি একটা কোফ্যাক্টর। সেটি হচ্ছে আমাদের যদি কোনো কারণে আমাদের অক্সিডাইজড হয়ে যায়, এটি কিন্তু অ্যাক্টিভ ভাইটামিন সি আমরা তখন ইনকর্পোরেট করে থাকছি। এরপর আরেকটি জনপ্রিয় ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি। এখানেও আমরা কি থাকছে কোকিউটেন, ভাইটামিন সি, আলফা লাইপোইক অ্যাসিড। আলফা লাইপোইক অ্যাসিড সেলুলার মেটাবলিজম বাড়ায়, সেলুলার এনার্জি বাড়ায়, এবং কোলাজেনটা তখন আমাদের শরীরে বেড়ে যায় অটোমেটিকভাবে। কারণ সেল যখন হাইড্রেটেড থাকবে, সেল যখন হেলদি থাকবে, তখন কিন্তু কোলাজেন তৈরি বা প্রোডাকশনটাও বেড়ে যাবে। আরেকটি মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে গ্লুটাথিয়ন। আমরা সবাই গ্লুটাথিয়নের কথা বলি যে রং ফর্সাকারী একটি লিকুইড, কিন্তু গ্লুটাথিয়ন হচ্ছে যে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি হচ্ছে কোলাজেন তৈরির জন্য একটি সহায়ক এবং পরিপূরক, এবং এটি আমাদের বডিতে কোলাজেন তৈরির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। সেটি কিভাবে?
প্রথমে এটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। সেলুলার ইনফ্লামেশন যখন কমবে, প্রদাহ যখন কমবে, তখন কিন্তু অটোমেটিক্যালি কোলাজেনটা রাইজ হবে। এরপরে এটি হচ্ছে ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। বডিতে টক্সিন অ্যাকুমুলেট হলে কোলাজেন কিন্তু তৈরি হবে না, কারণ টক্সিনের তো প্রধান টার্গেটই থাকবে কিভাবে কোলাজেন ডিস্ট্রাকশন করা যায়। এরপরে এটি আমাদের ফ্রি রেডিক্যালকে ড্যামেজ করে, মানে ফ্রি রেডিক্যাল যেটি তৈরি হয় পলিউশন বা অতিরিক্ত সান এক্সপোজারের কারণে, সেটিকে নিউট্রালাইজ করে। বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস রয়েছে এবং যে ভিটামিন সি গুলো অক্সিডাইজড হয়েছে ওগুলোকে আবার অ্যাক্টিভ করে। তো এইভাবে এটি হচ্ছে আমরা বলি যে 360 অ্যাঙ্গেলে এটি হচ্ছে কোলাজেন তৈরির জন্য একটি ওয়েপন আমাদের বডির। ম্যাম, কোলাজেন সম্পর্কে আরেকটু জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবার ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে, সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে। যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ, এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এর থেকে পানির পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি, সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি, এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে। প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। এই যে একটা ন্যাচারাল প্রসেস, একটা বয়সের পরে কিন্তু অটোমেটিক আমাদের চেহারার মধ্যে রিঙ্কেলস বা বিভিন্ন ধরনের চেঞ্জেস আসবে, এটাই খুব স্বাভাবিক। ম্যাম, কোন বয়সের পর থেকে যদি আমরা একটু যত্ন করি, তাহলে আমাদের এজিং প্রসেসটাকে আমরা একটু ডিলে করতে পারবো? প্রথমে হচ্ছে লাইফস্টাইল আর স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি বলবো যে আমরা যখনই বুঝতে শিখবো, কারণ শিশুদের ক্ষেত্রে মারা কিন্তু কেয়ারিং, মারা তাদের ট্রিটমেন্ট নেয়। একজন টিনেজার যখন বুঝতে থাকবে, তখন থেকেই সে যদি তার স্কিন কেয়ারটা, বেসিক স্কিন কেয়ারটা শুরু করে, অ্যাডপ্ট করে, যেমন একটু ক্লেন্সার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ত্বকের ধরন অনুযায়ী বা একজন ডার্মাটোলজিস্টের প্রোটোকলে, তখন থেকে কিন্তু তার অ্যান্টি এজিং প্রোটোকল শুরু হলো। তাহলে হবে কি, তাহলে বায়োলজিক্যাল এজটা সেভাবে আসবে না। এবং এরপরে যখন প্রতিটা বয়সের এক একটা সৌন্দর্য আছে এবং প্রতিটা ডিকেডেই তার নিড অনুযায়ী তার ডার্মাটোলজিস্টের সাথে সে যখন কনসাল্ট করবেন, তারা দুজন মিলে একটা গোল সেট করে সেভাবেই তার অ্যান্টি এজিং প্রোটোকলগুলো মেনে চলবে এবং কাস্টমাইজ করে দেবেন। আর অ্যান্টি এজিংয়ের একটি স্টেপলই হলো কোলাজেন। ম্যাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভির দর্শককে।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিশোরীকাল হচ্ছে একটা পিরিয়ড যেখানে হচ্ছে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝখানে একটা সময়, এবং এই সময়টা হচ্ছে 10 বছর থেকে 19 বছর পর্যন্ত। এই কিশোরীকালে শুধু মেয়েদের না, ছেলেদেরও কিন্তু শারীরিক, মানসিক এই পরিবর্তনগুলো দেখা যায়, এবং এই পরিবর্তনগুলোর সাথে বিশেষ করে মেয়েদেরকে নিয়ে যেহেতু আমরা আজকে কথা বলছি, মেয়েদের এই যে হরমোনাল অনেক চেঞ্জ হয়, তাদের বডি ডেভেলপমেন্ট হয়। একটা ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে সে আর পূর্ণাঙ্গ কিশোরী হবে, তারপর সে অ্যাডাল্টে চলে যাবে। এই যে স্টেপগুলো, অনেকগুলো জিনিস এখানে চেঞ্জ হয়ে থাকে। যেমন ছোট একটা বাচ্চা, তার হরমোনাল চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।